ফের উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাসে কেন পুলিশ ঢুকলো প্রশ্ন ছাত্রছাত্রীদের। ওমপ্রকাশ মিশ্রকে প্রথমে ঢুকতে বাধা এবং তারপর দেখা যায় পুলিশও ক্যাম্পাসে ঢোকে। ওমপ্রকাশ মিশ্রের অফিস রুমের বাইরে ছাত্রীরা বসেছিল প্ল্যাকার্ড হাতে, পুলিশ ঢুকে গেলেও এক প্রকার পুলিশরাও আটকেই ছিল ওমপ্রকাশ মিশ্রের অফিস রুমে। ছাত্রছাত্রীদের প্রশ্ন, কি কোন অর্ডারের ভিত্তিতে পুলিশ ঢুকেছে অর্ডার কপি দেখাতে হবে, কিন্তু পুলিশ কোনো বৈধ অর্ডার কপি দেখাতে পারেনি বলে দাবি ছাত্রছাত্রীদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অম্বিকেশ মহাপাত্র, তার সঙ্গে কথা বলবো। এই যে একটা আক্রমণ সানিয়ে আসছে যাদবপুরের দিকে এবং ছাত্রছাত্রীদের দিকেও, যে নৈরাজ্যের যাদবপুর, এখানে পড়াশুনোর পরিবেশ নেই। আপনি দীর্ঘ সময় এখানে অধ্যাপনা করেছেন, কি বলবেন? না, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুধু অধ্যাপনা করেছি 22 বছর 5 মাস তা নয়, তার আগে এখানে গবেষণাটাও করেছি, পিএইচডি ডিগ্রি অর্জন এখান থেকেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় জাতীয় ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এবং এখানে নৈরাজ্য হয়, মাওবাদীদের ডেম, এই কথাগুলো যারা বলছেন, যদি কোনো রাজনীতিক হয় বা কোনো নেতা হয়, তাহলে সেটা অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হেয় করতে বা সমাজের চোখে কালিমালিপ্ত করার জন্য একটা প্রয়াস এবং অভিসন্ধি, বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যাদবপুরের ছাত্রছাত্রীরা সবসময়ই প্রশাসনকে প্রশ্ন করে, প্রশাসনের ভুল ত্রুটিগুলোকে তারা সবসময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের যে ক্যাম্পাসের মধ্যে শিক্ষার যে পঠন পাঠন গবেষণা সংক্রান্ত যে দাবি দেওয়া, হোস্টেল ইত্যাদির যে দাবি দেওয়া, তার পাশাপাশিও তারা জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে নানান প্রশ্ন তোলে এবং এটা ভালো লক্ষণ। কারণ আজকের যারা ছাত্র সমাজ, আগামী দিনে তারাই হবে সমাজের ভবিষ্যৎ নাগরিক। অর্থাৎ তাদের সমাজ সচেতনতা, এই শিক্ষা লাভ করার পাশাপাশি, গবেষণা করার পাশাপাশি এটা গড়ে ওঠাটাও স্বাভাবিক। সেই দিক থেকে যাদবপুর একটা দৃষ্টান্ত স্থাপন করে বরাবরই ভারতবর্ষের নিরিখে। যেমন জেএনইউকে আমরা দেখি, যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে দেখি, বা আরও অনেক কয়েকটা প্রতিষ্ঠান আছে। কিন্তু আবার উল্টো দিক থেকে এটা বারবার লক্ষণীয়, বিশেষ করে 2014 সালের পর থেকে, যখন মোদির নেতৃত্বে সরকার দিল্লিতে আসীন হয়েছে, তারা যে কোনো স্বরকে, সমালোচনাকে আটকাবার জন্য এবং তাদের যে রাজনীতি, ফ্যাসিবাদী রাজনীতি, সেটাকে কায়েম করবার জন্য এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, যেগুলো উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, তাকে ধ্বংস করার জন্য এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পরোক্ষে মদত দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলেছে। এবং যাদবপুরের ক্ষেত্রেও একাধিকবার এই চেষ্টা হয়েছে। 2016 সালে হয়েছে, যখন অভিজিৎ চক্রবর্তীকে এখানে উপাচার্য করে আনা হয়েছিল। এখানে রাতের আঁধারে পুলিশ ঢুকিয়ে ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা হয়েছিল। বা পরবর্তী সময়ে এখানে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির বাবুল সুপ্রিয়কে ঢুকিয়ে, পরবর্তী সময়ে রাজ্যপাল জগদীপ ধনকরকে ঢুকিয়ে একটা চেষ্টা হয়েছিল যাদবপুরকে কালিমালিপ্ত করার। আবার রিসেন্টলি আমরা দেখলাম যে 1 মার্চ শনিবার দিন আমাদের যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার একটি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ওয়েবকুপা বলে, তাদের বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী আসতেই পারেন, কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা দলমত নির্বিশেষে, এখানে যতগুলো ছাত্র সংগঠন আছে সব সংগঠনই কার্যত শিক্ষামন্ত্রীর কাছে জানতে চায়, ডেপুটেশন দিতে চায় যে কবে নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন। এবং এই নির্বাচনটা শুধু যাদবপুরে আটকে আছে তা নয়, আমরা সকলেই জানি যে 2016 সালের পরে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন রাজ্য সরকারের ফতোয়ার ফলে বন্ধ আছে, যেটা থাকার কথা নয়, কিন্তু আছে, যাদবপুরেও আছে। সেই কারণে যাদবপুরের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের দাবিতে তারা ক্যাম্পাসের মধ্যে একাধিকবার আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা একটা স্লোগান সামনে নিয়ে এসছে যে হোক ইউনিয়ন। এবং সেই হোক ইউনিয়ন যে স্লোগানটাকে সামনে নিয়ে এসছে, তার পাশাপাশি তারা এই দাবিও করেছে যে রক্ত দেব কিন্তু ছাত্র সংসদ দেব না। অর্থাৎ এটাই হচ্ছে তাদের শপথ আর কি। তো তা সত্ত্বেও তারা নির্বাচন এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি করেও তার কোনো সুরাহা হয়নি এবং ছাত্ররা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে দেখা করে তাদের দাবি দেওয়া জানাতে গিয়ে তারা পুলিশের নিগ্রহের শিকার হয়েছে এই সম্প্রতি অতীতে। যখন সেই শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে এসছে, স্থায়ীভাবে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবিটাকে তারা তুলে ধরতে চেয়েছিল,
কিন্তু শিক্ষামন্ত্রী গাড়ির দেখা গেছে যে গাড়ি ধাক্কা দিয়ে ছাত্রছাত্রীদের আহত করে বেরিয়ে গেছে। এইটা কখনোই কাম্য নয়। এর বিরুদ্ধে সব অংশের মানুষ সোচ্চার হওয়া উচিত, হচ্ছেনও তাই। কিন্তু আবার রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তারা সেই পূর্বের পরিকল্পনা মতো এবারেও চেষ্টা করছে যাদবপুরকে কালিমালিপ্ত করতে, সমাজের কাছে যাদবপুরকে একটা শত্রু হিসাবে চিহ্নিত করতে, যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু উৎসাহ পায় আর কি। অঙ্কেশবাবু, একটা কথা আপনি বললেন, এই বাবুল সুপ্রিয় থেকে রাজ্যপাল এদেরকে ঢুকিয়ে কোথাও গিয়ে যাদবপুরে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে কখনো না কখনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার। কিন্তু এটাও তো প্রশ্ন উঠছে যে যাদবপুর কি এমন জায়গা যেখানে বাবুল সুপ্রিয় একজন কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন অবস্থায় এবং রাজ্যপাল তারা প্রবেশ করতে পারবেন না? না, পারবেন না তো কেউ বলে না। আমাদের তো প্রতি বছর সমাবর্তন হয়, যাকে আমরা বলি অ্যানুয়াল কনভোকেশন। আমাদের রাজ্যপাল তো হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য, তিনি আসবেন না কেন? নিশ্চয়ই আসবেন। এবং বরং এখনকার সময়কালে মানে আমরা দেখলাম বিগত কয়েক বছর ধরে যে সমাবর্তনটাকেও যাতে না হয় তার একটা চেষ্টা হচ্ছে। আবার সমাবর্তন হলেও আচার্য আসছেন না। হ্যাঁ, কিন্তু আসাটা তো কোনো অন্যায়ের কিছু না। কেন্দ্রীয় মন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক, আচার্য, রাজ্যপালই হোক, অবশ্যই আসবেন। কিন্তু তারা এসে কীটা করছেন সেটাই লক্ষণীয় বিষয়। শিক্ষামন্ত্রী এসছেন তার দলীয় একটা সভায়, কোনো অসুবিধা নেই। কিন্তু শিক্ষামন্ত্রীকে যখন ছাত্রছাত্রীরা তাদের একটা ন্যায্য, যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত দাবি তারা জানাতে চাইছে, তখন তো তাকে ধৈর্য ধরে অভিভাবকের মতো করে সেটাকে শুনে তার দাবিটাকে কবে পূরণ করবেন, কিভাবে পূরণ করবেন, সেটা তো তার বলার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, সেটা তো বলবেন। সেটা বলতে পারবো না, অনুপ্রেরণায় আমার পক্ষে বলা সম্ভব নয়, তাই ওদের দাবির মুখে নিজেকে বাঁচাবার জন্য যে কোনোভাবে হোক আমি বেরিয়ে যাব, আমি কোনো কথা শুনবো না, প্রয়োজন হলে আমি গাড়ি দিয়ে ধাক্কা মেরে বেরিয়ে যাব, অবরোধকে মানব না, এটা তো কখনো কাম্য নয়। ঠিক একইভাবে যখন বাবুল সুপ্রিয় এসেছিলেন, তিনি এসে সভা করবেন, বক্তৃতা দেবেন, কিন্তু সেই সভা এবং বক্তৃতার মাধ্যমে যদি উস্কানি দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের যদি উত্তেজিত করা হয়, তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সেটাই তো কথা। বা আমাদের অভিজিৎ চক্রবর্তী তিনি উপাচার্য হিসাবে এসেছেন, সেটা তো কোনো দোষের কাজ নয়। কিন্তু তিনি উপাচার্য হিসাবে বসে যখন ছাত্রছাত্রীরা অবস্থান করছে, সেই অবস্থানের দাবিগুলোকে অ্যাড্রেস না করে রাতের বেলা পুলিশ ঢুকিয়ে তাদেরকে পিটিয়ে দেওয়া, এটা তো বিশৃঙ্খলা সৃষ্টির নামান্তর মাত্র না। কেউ ঢুকবে না এটা কেউ বলছে না, কিন্তু ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার পরে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়, এখানে পড়াশোনা হয় না, এখানে গবেষণা হয় না, এখানে ছাত্রছাত্রীরা এইসব অসামাজিক কাজকর্ম করে, এখানে মাওবাদীদের ডেন, এই যে কথাগুলো বলা হচ্ছে, এটাকে ইস্যু কেন্দ্র করে, ইস্যুটা তৈরি করছে তারাই, আবার এটাকেই কেন্দ্র করে তারাই যে কালিমালিপ্ত করছে, এইটা বারবার আমি বলছি এটা উচিত নয়। এবং যারা করছে তারা ডেলিবারেটলি, উদ্দেশ্যপ্রণীতভাবেই করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার জন্য রাজ্যের সিনারিওতে, আন্তর্জাতিক সিনারিওতে এবং সমাজের কাছে। আচ্ছা অম্বিকেশবাবু, একটা প্রশ্ন, বাঙালি কি আন্দোলন ভুলে গেছে? এই প্রশ্নটা কিন্তু ইদানিংকালে বারবার উঠেছে, আমরা আর্যকর ইস্যুতেও দেখেছি। আচ্ছা, আপনি হোক কলরব দেখেছেন, হোক ইউনিয়ন এখন হচ্ছে, তো এই যে সিনারিও, সেই অতীত থেকে বর্তমান আন্দোলনের পথে বাঙালি, কি মনে হয় সত্যিই আন্দোলন ভুলে গেছে বাঙালি? যাদবপুর কি নতুন করে আন্দোলনের পথ দেখাবে বাঙালিকে? দেখুন, বাঙালি আন্দোলন ভুলে গেছে এই প্রশ্নটার উত্তরে আমি বলবো যে না, বাঙালি আন্দোলন ভুলে যায়নি। কিন্তু আন্দোলন করবার জন্য যে একটা গণতান্ত্রিক পরিসর দরকার, যেটা রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারের সেটা সাংবিধানিক দায়িত্ব, সেই পরিসরটাকে রক্ষা করা, যাতে প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার অনুযায়ী কথা বলতে পারে, প্রশ্ন তুলতে পারে, সমালোচনা করতে পারে, মিটিং মিছিল করতে পারে। কিন্তু সেই পরিসরটা রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার উভয়ই দিচ্ছে না। রাজনৈতিক কারণে দিচ্ছে না, সাংবিধানিক কারণে নয়, রাজনৈতিক কারণে দিচ্ছে না। বরং যারা কথা বলতে চাইছে বা যারা কোনো বিরুদ্ধ মত ব্যক্ত করতে চাইছে বা যারা মিটিং মিছিল করতে চাইছে, যা চুরি দুর্নীতির বিরুদ্ধে, প্রকাশিত চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাইছে, তাদেরকে হেনস্থা করার নানারকম কৌশল রাজ্য সরকার নিয়ে চলেছে। তার অসংখ্য উদাহরণ আছে।
অম্বিকেশ মহাপাত্র আছে, শিলাদিত্য চৌধুরী আছে, তানিয়া ভরদ্বাজ আছে, বরুণ বিশ্বাস খুন আছে, তপন দত্ত খুন আছে, সুদীপ্ত গুপ্ত খুন আছে, মহিদুল ইসলাম মিদ্দা খুন আছে, আনিস খান খুন আছে, এবং আরজি করের যে তরুণী পড়ুয়া চিকিৎসক সেই খুন আছে, এবং একের পর এক ঘটনা ঘটেছে। এবং আজকে যখন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক শিক্ষিকারা মানে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হয়ে রাস্তার ধারে বসে আছে, তারা পুলিশের কখনো অনুমতি পাচ্ছে না তারা অবস্থান বিক্ষোভ করার জন্য, তাদেরকে কোর্টের কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে। কেন নিতে হচ্ছে? এবং যখনই কেউ এইসব ব্যাপারে কথা বলছে তাদেরকে নানানভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে মিলিয়ে তারা মিডিয়ার একটা বড় অংশকে সঙ্গে নিয়ে, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, তদন্তকারী সংস্থাকে সঙ্গে নিয়ে, বিচার ব্যবস্থাকেও একাংশের সঙ্গে নিয়ে আমাদের যে নাগরিক অধিকার, যে সাংবিধানিক অধিকার, তার যে গণতান্ত্রিক পরিসর সেটাকে সংকুচিত করছে। যে কারণে একটি নতুন শব্দবন্ধ এখন সর্বত্র উচ্চারিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, সেটা হচ্ছে নয়া ফ্যাসিবাদী রাজত্ব চলছে। সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ একটু ভয় পাচ্ছে, কারণ কথাটা বলবার অধিকারটা যখন কেউ আক্রমণ করে তখন মানুষ খানিকটা ভয় পায়। কিন্তু ভয়ও একসময় ভেঙে যায়, যখন দেওয়ালে পিঠ থেকে যায় ভেঙে যায় ভয়টা, এবং সেই ভয় জয় করে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয় শেষমেশ। এবং যেটা আরজি করে ক্ষেত্রে দেখা গেল, আরজি অবশ্যই দেখাবে। যাদবপুর দেখায় বলেই তো যাদবপুরকে নিয়ে এত তাদের মাথা ব্যথা, নাহলে চেষ্টা তো তারা করবেই। এটা কোনো গল্প কথা নয়। আমাদের রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, তারা চাইবে যাদবপুরের মধ্যে যে বিরুদ্ধ স্বর আছে সেই স্বরটাকে যেভাবে হোক ভেঙে দিতে হবে। যেন 30 সেকেন্ড 1 মিনিটে দখল করে নেব, ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো, এইসব যে কথাবার্তা বলছে এগুলো তো হুমকি। এগুলো তো কোনো রাজনৈতিক দলের এই ধরনের কথা বলার সংস্কৃতির মধ্যে পড়ে না। হ্যাঁ, বরং যাদবপুরে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলোর মধ্যে কোনটা যুক্তিসঙ্গত তা আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া যায় কিনা, সরকারের সেটা দায়িত্বের মধ্যে পড়ে কিনা, সেই আলোচনা তো পরিসরটা এখানে নেই। এই ধরনের হুমকিটা মানে হচ্ছে চেষ্টা হচ্ছে, কিন্তু আমি তো আগেই বললাম যে এই হুমকি সংস্কৃতির মধ্যে দাঁড়িয়ে মানুষ অনেকটা ভয় পেয়ে আন্দোলনে সামনের সারিতে আসতে পারছে না। কিন্তু যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর মানুষ হাতে যখন পেছনের জায়গা থাকে না, তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরোয়। এবং আরজিকর তার উদাহরণ, 3 মাস ধরে টানা রাস্তার আন্দোলন চলেছে, এবং সেই রাস্তার আন্দোলনে কে না রাস্তায় নেমেছে? সবাই নেমেছে, লক্ষ লক্ষ মানুষ নেমেছে। অমিতাভবাবু, একটা রাজনৈতিক প্রশ্ন। এই যে আপনি একটা অভিযোগ করছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে তারা আক্রমণ চালাচ্ছে যাদবপুরের উপরে, তারা চাইছে যাদবপুরকে ভেঙে দিতে। তো সেই জায়গায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে শাসক দলগুলি ক্ষমতায় রয়েছে, তৃণমূল এবং মানে বিজেপি এবং তৃণমূল, পাল্টা তো তারা মানে বিভিন্ন রকম দাবি করছে। বিজেপি বলছে এখন মানে বামেরা তৃণমূলের বি টিম, এই বাম অতি বাম মিলেই এখানে এই নৈরাজ্য চালাচ্ছে। আবার তৃণমূল বলছে আসলে না, বিজেপি বাম একসঙ্গে কালিমালিপ্ত করার চেষ্টা করছে শাসক দলকে। কি বলবেন বিষয়টা নিয়ে? এটা সবসময় বলছি, আজকে শুধু যাদবপুর ইস্যুতে নয়, সবসময় তৃণমূল চেষ্টা করে যে বামেদের সঙ্গে বিজেপির যোগাযোগ আছে, আবার বিজেপি বলে তৃণমূলের সঙ্গে বামেদের যোগাযোগ আছে, এটা বলেই আর কি। কিন্তু সবাই জানে, এবং তার প্রকৃষ্ট উদাহরণ, এবার সম্প্রতি উদাহরণ আরজি করের ইস্যু আর কি। আরজি করের ইস্যুতে কর্মরত পড়ুয়া চিকিৎসক খুন হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং রাজ্যবাসী থেকে দেশবাসী সবাই বুঝেছে যে এই খুনের পেছনে কেবলমাত্র সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার দায়ী নয়। এবং সেটা আর বুঝেছে মানে কিভাবে বুঝেছে? এই যে জানুয়ারি মাসে যে রায় বেরোলো শিয়ালদা কোর্ট থেকে, সেই কোর্টের যে 172 পাতার যে জাজমেন্ট, তার যদি সবাই পড়ে দেখলে বোঝা যাবে যে আসল মানে তদন্তটা কলকাতা পুলিশ তো প্রাথমিকভাবে করেইনি। পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই তদন্ত হলো, সবাই যেটা আশা করেছিল যে সিবিআই নিশ্চয়ই তদন্ত করে সঠিক তথ্য বের করে আনবে, তারাও সেটা বার করেনি। এবং কার্যত শিয়ালদা কোর্টের বিচারপতি রায় দেওয়ার সময় বলেইছেন, তার রায়ের কপিতে লিখেও দিয়েছেন যে পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের যে তদন্ত রিপোর্ট সেটাকেই মান্যতা দিয়ে সিবিআই চার্জশিট তৈরি করেছে। এবং আমরা সকলেই এই বিচার প্রক্রিয়ার মধ্যে শুনেছি, সংবাদ মাধ্যমের কাছেও সেই তথ্য আছে যে সিবিআই প্রথমে বলে এটা প্রাইমারি চার্জশিট, আমরা যখন সেকেন্ডারি চার্জশিট দেবো তখন ওই যে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ইত্যাদি এদের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে আসবে। কিন্তু চার্জশিট দেবো করে চার্জশিট জমা দিল না, আলটিমেটলি তারা জামিনও পেয়ে গেল।
এবং এটা আমরা সব মানুষই বুঝে গেছে, তাদের রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই, যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, কলকাতা পুলিশ এবং সিবিআই উভয়ে মিলে চেষ্টা করেছে যাতে আরজি কর ইস্যুতে যারা খুনের পেছনে দায়ী বা যারা খুনের সঙ্গে যুক্ত তারা যাতে কোনোভাবে সামনে না আসে। কারণ তারা সামনে এলে বড় বড় কেষ্ট বিষ্টুরাই সামনে চলে আসবে। যেমন শিক্ষামন্ত্রী সামনে চলে এসছে, খাদ্যমন্ত্রী সামনে চলে এসছে, কেষ্টমণ্ডল সামনে চলে এসছে, সেরকম আরও বড় বড় জিনিস সামনে চলে আসবে। এখন যেন অভিষেক ব্যানার্জির নাম সামনে চলে এসছে, এরকম আরও সামনে চলে আসবে সেই অবস্থা। কিন্তু এবারে আরজি কর ইস্যুতে বিনীত গোয়েল সামনে চলে আসতো, নারায়ণ স্বরূপ নিগম সামনে চলে আসতো, মানে যিনি স্বাস্থ্য সচিব, এমনকি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সামনে চলে আসতো। এদিকে বাঁচানো তো বিজেপির পবিত্র কর্তব্যের মধ্যে পড়ে, আরএসএসের পবিত্র কর্তব্যের মধ্যেই পড়ে, যে কোন অবস্থাতে পশ্চিমবঙ্গে যেন বামেরা কোনো রকম স্পেসটা না পায়। বিজেপি ক্ষমতায় আসতে পারলে ভালো, নাহলে মন্দের ভালো, তৃণমূল তো আছেই আমাদের। হ্যাঁ, এবং এখন আমরা তো সবাই দেখছি যে আজকে যে তৃণমূল কালসে আজ অরুণ হাজারা ওরফে চিনু, সে তো কালীঘাটের কাকুর কাছে তার নিজের গাড়ি কি I-10 টাকা ভর্তি করে পুলিশ প্রহরায় বেহালার কাকুর বাড়িতে পাঠিয়েছে, কোটি কোটি টাকা, 33 কোটি না 30 কোটি টাকা পাঠিয়েছে। সেটা নাকি তথ্য আকারে চার্জশিটে সিবিআই জানিয়েছে। তো সে তো এখন বিজেপিতে চলে গেছে। আজকে যে বিরোধী দলনেতা বিজেপির তরফে, সে তো একসময় তৃণমূলের লেফটেন্যান্ট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকে বলে ডান হাত না বাম হাত কিছু ছিল। অর্থাৎ বিজেপি তৃণমূলের মধ্যে যে একটা সখ্যতা বরাবর আছে, 1998 সাল থেকেই আছে। কিন্তু আবার এটা দুজনেই জানে, মানে বিজেপিও জানে তৃণমূলও জানে, যে পশ্চিমবঙ্গের মাটি যেটা যে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্র নজরুলের মাটি, যেখানে মানে মানুষে মানুষে মানে বিভাজনটা করাটা খুব কঠিন কাজ, সেই কারণে প্রকাশ্যে আপাতত বিজেপি এবং তৃণমূল হাতে হাত মেলাবে না, নির্বাচনী জোটটা সামনে করবে না, কিন্তু পরস্পরকে দোষারোপ করে বাইনারি তৈরি করে ভোটটাকে কনসলিডেট করবে। যে কারণে না, এখানে আলটিমেটলি দ্বিমুখী লড়াইতে এসছে, কিন্তু তৃণমুখী লড়াইটা যাবে জবরদস্ত হবে, তখন এই দুটো বাইনারি আস্তে আস্তে ভাঙতে শুরু করবে।